প্রথমত হচ্ছে আজকে আমরা ড্র ফ্রেম নিয়ে শুরু করব। ব্লোরুম এবং কার্ডিং এর পরেই হচ্ছে আমরা ড্র ফ্রেম নিয়ে মাথা ঘামাই। আমাদের ফ্লো চার্ট অনুসরণ করলে আমরা তাই দেখি যে আগে শুরুতে হচ্ছে ব্লোরুম থাকবে, ব্লোরুমের পরে হচ্ছে কার্ডিং, এবং কার্ডিং থেকে আমরা পাই হচ্ছে কার্ডেড স্লাইভার। কার্ডিং মেশিন থেকে পাওয়া কার্ডেড স্লাইভার গুলিকে আমরা নিয়ে ড্র ফ্রেমে ফিড দেই। তো এবং কার্ডিং মেশিন থেকে আমরা যেরকম হচ্ছে একটা স্লাইভার পাই, আমরা কিন্তু আমাদের ড্র ফ্রেম থেকেও এরকম একটা স্লাইভার পেয়ে থাকি। অর্থাৎ দেখতে তাদেরকে একই মনে হবে। আমাদের কার্ডিং মেশিন থেকে আমরা যে স্লাইভার পাই তাকে দেখতে যেরকম মনে হবে, ড্র ফ্রেম থেকেও আমরা ঠিক দেখতে একই রকম একটা স্লাইভার আমরা হচ্ছে পাবো। তো তাদের নামের দিক থেকে হচ্ছে কিছু পার্থক্য তো অবশ্যই আছে। যেমন হচ্ছে কার্ডিং মেশিন থেকে আমরা যাকে পাবো তাকে বলা হবে হচ্ছে কার্ডেড স্লাইভার, এবং ড্র ফ্রেম থেকে আমরা যে স্লাইভার পাবো তাকে বলা হবে হচ্ছে ড্রোন স্লাইভার। তো কার্ডেড স্লাইভার এবং ড্র ফ্রেম থেকে আমরা পাই হচ্ছে ড্রোন স্লাইভার। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, ড্র ফ্রেমের মধ্যে কিন্তু ২ ধরনের ড্র ফ্রেম পড়েছি আমরা ফ্লো চার্টে। সেটা হচ্ছে ড্র ফ্রেম 1 এবং দ্বিতীয় ধরনটা হচ্ছে ড্র ফ্রেম 2। ড্র ফ্রেম 1 এর একটা নাম হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম, আর ড্র ফ্রেম 2 কে আমরা বলি হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম। যদি আমরা কার্ডেরিয়ান বানাতে চাই তাহলে ফ্লো চার্টটা আমাদের এরকম হয়ে যায় যে ব্লোরুম, তারপরে হচ্ছে কার্ডিং, তারপরে হচ্ছে ড্র ফ্রেম 1, তারপরে ড্র ফ্রেম 2, তারপরে রোভিং ফ্রেম এবং পরেরগুলি। আর যদি কমডিয়ান হয় তখন কিন্তু আমাদের ফ্লো চার্টটা একটু অন্যরকম হয়। ব্লোরুম কার্ডিং এর পরে ড্রফেম 1 অর্থাৎ ব্রেকার ড্রফেম এর পরে আমরা চলে যাই হচ্ছে ল্যাপ ফরমারে। ল্যাপ ফরমার থেকে আমরা যাই হচ্ছে কমবারে, এবং কমবারের পরে আমরা ড্রফেম 2 অর্থাৎ ফিনিশার ড্রফেমে ফেরত আসি। তো ড্রফেম এর মধ্যে তার মানে আমরা জানলাম যে ড্রফেম এর মধ্যে ২ টা ক্যাটেগরির ড্রফেম হতে পারে। একটা হচ্ছে ব্রেকার ড্রফেম, আরেকটা হচ্ছে ফিনিশার ড্রফেম। তাদের মধ্যে কিছুটা অবশ্য পার্থক্যও আছে, সেটা নিয়ে আপাতত আমরা আলোচনা করছি না। আ আমরা হচ্ছে শুরুতেই চলে যাব হচ্ছে ১ম এ টাস্ক অফ দ্য ড্র ফ্রেম। একটা ড্র ফ্রেম বেসিক্যালি সে কি, কি কাজ করে থাকে এটা। তো কি, কি কাজ করে থাকে, যেমন সবার ১ম হচ্ছে আ আমার এখানে সে ইভেননেস বাড়ায়, যেটা এখানে বলা আছে যে টাস্ক অফ দ্য ড্র ফ্রেম এর মধ্যে বলা আছে ইকুয়ালাইজিং। যে আমার ড্র ফ্রেম হচ্ছে সে আ যখন আমি তাকে ব্যবহার করি তখন একাধিক কার্ডেড স্লাইভারকে একসাথে করে ফেলা হয়। এই ঘটনাটার ফলে তার হচ্ছে ইভেননেস বাড়ে। সেহেতু এখানে এটাকে বলা হচ্ছে ইকুয়ালাইজিং। আমি এটা একটু ব্যাখ্যা করব একটু পরেই। তারপর হচ্ছে প্যারালালাইজিং। যখন আমরা হচ্ছে ড্র ফ্রেমে স্লাইভার গুলিকে ব্যবহার করি, বেশ কিছু কার্ডেড স্লাইভারকে আমরা একসাথে একত্রিত করি, তখন হচ্ছে ফাইবার গুলি প্যারালাল হয়। অবশ্য প্যারালাল হয় ড্রাফটিং জোনের কারণে। আমরা ব্যাখ্যা করব এই জিনিসগুলি। ব্লেন্ডিং, কিছু পরিমাণ ফাইবার ব্লেন্ডিং করা যেতে পারে। আ কিছু পরিমাণ ডাস্টও হচ্ছে আমার ড্র ফ্রেম থেকে রিমুভ হয়। যাই হোক, এই কথাগুলি তোমাদের মোটামুটি আমার ধারণা কিছু তোমরা বুঝতে পারো নাই। তো আশা করি যে আমরা ১ম এ আগে ড্র ফ্রেমের অপারেটিং প্রিন্সিপাল টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে ইনশাআল্লাহ এই জিনিসগুলি তোমরা বুঝে যাবে। এটা হচ্ছে আমাদের ড্র ফ্রেমের বেসিক ডায়াগ্রাম, হ্যাঁ? অপারেটিং ডায়াগ্রাম। এটা খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা চলো, তাহলে এখন আমরা ভিডিও থেকে হচ্ছে শুরু করি। এখানে নাম্বার 1 এবং উপরে নাম্বার 2 দেয়া আছে। তো আমাদের বইতে নাম্বার 1 দিয়ে বোঝানো হচ্ছে আ ক্যান, অর্থাৎ কার্ডেড স্লাইভারের ক্যান, এবং নাম্বার 2 দিয়ে বোঝানো হচ্ছে ফিড রোলার। নাম্বার 1 দিয়ে বোঝানো হচ্ছে কার্ডেড স্লাইভারের ক্যান। আমরা নিশ্চয়ই গত ক্লাসে দেখেছিলাম যে হচ্ছে কার্ডেড স্লাইভার গুলিকে কিন্তু একটা ক্যানের মধ্যে রেখে দেয়া হয়। আ স এবং এই ক্যানের মধ্যে যে রেখে দেওয়া হয় তাতে করে একটা সুবিধা হচ্ছে, এবং এখানে একটা সুবিধা হচ্ছে যে ক্যান তো একটা আসলে বোতলের মতো, এবং ভিতরে স্লাইভার। তার মানে একটা স্লাইভারের ক্যানের সাথে যখন আরেকটা স্লাইভারের ক্যানের যদি কোনো কারণে সংঘর্ষও লাগে তাহলেও তাদের মানের দিক থেকে কোনো সমস্যা হবে না, কারণ ফাইবার ক্ষতিগ্রস্ত হয়নি। এটা কিন্তু স্লাইভারের ক্যানের একটা সুবিধা। যাই হোক, এখন আমরা কতগুলি কার্ডেড স্লাইভারের ক্যান একত্রিত করব? এটা নিয়ে আলোচনা করার জন্য আমরা ভিডিওতে যাব। তার আগে নাম্বার 2 যেটা সেটা একটু বলে দেই। নাম্বার 2 তে বোঝানো হয়েছে ফিড রোলার। অর্থাৎ আ আমরা হচ্ছে এখানে এই স্লাইভারের ক্যানগুলি এই ফিড রোলার কি করবে? তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ফিড রোলারের কাজ। নাম্বার 2 দিয়ে ফিড রোলার, নাম্বার 1 হচ্ছে ক্যান। নাম্বার 3 তে কি সেটা পরে বলছি। আগে আমরা একটু ভিডিও দেখে আসি। এই ভিডিওটা হচ্ছে ১ মিনিট ৫৮ সেকেন্ডের, আগে এইটা দেখব। আমি অডিও অন করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা নিজেরা কথা বলব। আগে এটা দেখে নেই কতটুকু বুঝি।
Drawing's main purpose is to further align and parallel the semi-oriented fiber from carding. In accomplishing this, blending or doubling is also achieved. From 6 to 8 card slivers are এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে 3টা স্লাইভারের ক্যান, এখানে কিন্তু 6টা স্লাইভারের ক্যান দেখা যাচ্ছে। স্যার ভিডিও এবং দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না কেন? না স্যার। না স্যার, স্ক্রিনে আসছে না। স্ক্রিনে আসছে না? না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও তো দেখি কি এটার ঘটনা হচ্ছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ও, এর আগে কি জি, তোমরা স্যার। বইও দেখো নাই না? স্যার বই দেখে গেছিলাম। ও, বই দেখছো, আচ্ছা ঠিক আছে। যাক, এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে 6টা কার্ডেড স্লাইভারের ক্যান, এবং এই 6টা কার্ডেড স্লাইভারের ক্যানে কিন্তু স্লাইভারগুলো যে কয়েল করে রাখা ছিল। কার্ডিং মেশিন যখন আমি পড়ি তখন আমি বলেছিলাম তোমাদেরকে যে একটা কয়েলিং মেকানিজম থাকে। তো এই কয়েলিং মেকানিজমের কারণে হচ্ছে স্লাইভারগুলিকে কিন্তু সুন্দর করে একদম কয়েল করে রেখে দেওয়া হয়েছে স্লাইভারগুলিকে। এই যে অনেক combined সুন্দর করে to be কয়েল রাখা fed to হয়েছে। the initial drawing. Card slivers are combined to be তাহলে এখানে ড্র ফ্রেমে আমরা কয়টা কার্ডের স্লাইভারকে একত্রিত করছি বলতো? কয়টা কার্ডের স্লাইভার ফিট দিলাম এই ড্র ফ্রেমে? কয়টা স্যার? 6টা। এটা মনে রেখো যে সবসময় আমরা 6টা 8টা এই ধরনের একাধিক কার্ডের স্লাইভারকে আমরা হচ্ছে ড্র ফ্রেমে ফিট দিয়ে থাকি। fed to the initial drawing process, sometimes called breaker drawing. A series of pairs of rollers are used to reduce the multiple slivers being fed back down to the approximate weight of one sliver. These roller pairs consist of one rubber-covered top roller and one fluted steel bottom roller. Spring or air-generated pressure is used to hold the slivers firmly. There are surface আমি speed পরে বুঝিয়ে বলবো, differences from the আপাতত back শুধু pair দেখে of এবং top শুনে and যাও। bottom rolls to the front set, with the back pair turning more slowly and gradually building in speed through to the front set. This mechanical speed difference and the slipping action imparted to the gripped fibers is called draft or drafting. This is where the drawing process gets its name. The machine draws out the slivers being fed and reduces their total weight back down to the approximate weight of one sliver. In doing this, the trailing ends of the gripped fibers, which may not be completely straight, are straightened out by the slipping and pulling action imparted to them. As the drafted fiber web exits from the front set of drafting rolls, it is condensed back into sliver form using a trumpet-like device, and the resulting sliver is coiled into a can. Once again, this is for temporary storage and for transport to the next process. Depending on what spinning system will be employed, the end product, and other process considerations, the output sliver from breaker drawing may be drawn once more, called finisher drawing, or it may be used directly for the spinning process. This is the point that the breaker-drawn sliver may also be directed to the combing process. From carding, from 6 to আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আগে একটা দেখলাম যে 6টা কার্ডের স্লাইভার আমরা ফিট দিয়েছি, কিন্তু ডেলিভারি হিসেবে কয়টা স্লাইভার পেয়েছি? কেউ কি টের পেয়েছো? একটা স্যার। হ্যাঁ, ডেলিভারি হিসেবে একটা। কিন্তু আমরা একটা স্লাইভার হচ্ছে, একটা ড্রোন স্লাইভার হচ্ছে আমরা পেয়েছি। তার মানে আমরা 6টা কার্ডের স্লাইভার হচ্ছে এখানে ফিট দিলাম। তো এখানে আমি একটা কথা বলি, এই যে আমরা 6টা কার্ডের স্লাইভার একসাথে হচ্ছে ফিট দিয়েছি, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডাবলিং। এটা মনে রেখো মাথায়, এটা খুবই ড্র ফ্রেমের ক্ষেত্রে জরুরি একটা টার্ম যে ডাবলিং। ডাবলিং কাকে বলে? আমরা যখন একাধিক একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করব, একাধিক একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করব, তখন তাকে বলা হয় হচ্ছে ডাবলিং। এখন এই ড্র ফ্রেমে কি আমরা ডাবলিং করেছি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই ডাবলিং করেছি। কিভাবে ডাবলিং করেছি? কারণ হচ্ছে এখানে আমরা একই জাতীয়, অর্থাৎ একই জাতীয় তার মানে হচ্ছে কার্ডেড স্লাইভার, একাধিক ম্যাটেরিয়ালকে একসাথে করা। আমরা কিন্তু এখানে একই জাতীয় কার্ডেড স্লাইভারকে একসাথে করেছি, এবং একাধিক কয়টা আছে এখানে? 6টা, তার মানে একাধিক। একসাথে করেছি কি? হ্যাঁ, অবশ্যই একসাথে করেছি, কারণ 6টা স্লাইভার তারা মিলে একসাথে হয়ে যায়, ওই সামনে গিয়ে একসাথে হয়ে যাচ্ছে তারা। তার মানে এরকম আমার হাতে 4টা আঙ্গুল, আমরা 4টা স্লাইভার ফিট দিলাম, ফিট দেওয়ার পরে তারা এরকম একসাথে করে ফেলি আমরা তাদেরকে। তো যেহেতু আমরা এখানে একাধিক একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করেছি, তাহলে অবশ্যই আমরা এখানে ডাবলিং করেছি। তাহলে ড্র ফ্রেমের সবার প্রথম যে কাজটা হলো সেটা কি হলো বলতো? ডাবলিং সেটা কি স্যার। হলো? হ্যাঁ, সেটা হচ্ছে ডাবলিং, যে ড্র ফ্রেমে সবার প্রথমে ডাবলিং হয়। এখন
কথা হলো যে এই ডাবলিং আমরা কেন করব, বা হ্যাঁ, এই ডাবলিং আমরা কেন করব? ডাবলিং করার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে ইভেননেস কে বাড়ানো। এখন আবার নতুন প্রশ্ন চলে আসলো, ইভেননেস কাকে বলে? ইভেননেস বলতে এখানে আমরা বোঝাচ্ছি সমতা। কিসের সমতা? খেয়াল করে শোনো, এটা হচ্ছে ক্রস সেকশনে থাকা ফাইবারের সমতা। ক্রস সেকশনে থাকা ফাইবারের সংখ্যার সমতা। ব্যাপারটা কিরকম? ক্রস সেকশন তোমরা বুঝো কিনা? মনে করো আমার হাতে এটা একটা পেন্সিল, তো এটার এখানে মনে করো এটা একটা ইয়ার্ন। এখন ইয়ার্নের এই সারফেসটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ, এই সারফেসটা এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ। তো এই ইয়ার্নের ক্রস সেকশনে কতগুলি ফাইবার আছে সেটা হচ্ছে তার নাম্বার অফ ফাইবার ইন ক্রস সেকশন। এখন আমি যদি চাই কোন একটা ইয়ার্ন এরকম পেন্সিলের মতো ইউনিফর্ম থিকনেসের হোক, আমার পেন্সিলটা যেরকম ইউনিফর্ম থিকনেস, ঠিক এরকম ইউনিফর্ম থিকনেসের আমি একটা ইয়ার্ন চাই, যে কোথাও থিক প্লেস নাই, কোথাও থিন প্লেস নাই, এরকম একটা হচ্ছে আমি ইয়ার্ন চাই। তাহলে কিন্তু আমাকে এনশিওর করতে হবে যেন এই ইয়ার্নটার প্রত্যেকটা ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা সমান থাকে। যেমন ধরা যাক এরকম যদি হয়, ধরা যাক এই ইয়ার্নের উপরে 100টা ফাইবার, আমি যেখানে আঙুল দিয়েছি ওখানে 100টা ফাইবার, আবার ইয়ার্নের এইখানে 150টা ফাইবার, আবার হচ্ছে ইয়ার্নের এখানে 200টা ফাইবার। যদি এভাবে থাকে তাহলে বলো তো ইয়ার্নটা কি কখনো পেন্সিলের মতো ইউনিফর্ম হবে? না স্যার, এক এক সময় তো হ্যাঁ, এক এক রকম বোঝা হ্যাঁ, যাবে। এক এক সময় এক এক রকম। যেখানে 150টা ফাইবার ছিল ওখানে একটু মোটা হবে, থিক প্লেস থাকবে। যেখানে 100টা ফাইবার ছিল ওখানে একটু থিন প্লেস থাকবে। যেখানে 250 ফাইবার হচ্ছে সেখানে আরো থিক প্লেস থাকবে। সুতরাং ইয়ার্নের ক্রস সেকশনে এক এক জায়গায় যদি এক এক সংখ্যক ফাইবার থাকে তাহলে কিন্তু হচ্ছে সেখান থেকে আমি ইভেন ইয়ার্ন পাবো না, সেই ইয়ার্নটা কিন্তু ইভেন হবে না। ইভেননেস বলতে আমি এই জিনিসটাকে বোঝাচ্ছি যে ডিফারেন্ট ক্রস সেকশনে ফাইবারের সংখ্যার সমতা। ইভেননেস যদি বজায় না থাকে তাহলে কি হবে? কোথাও ইয়ার্নের থিক হবে, কোথাও থিন হবে, দেখতে মোটেও ভালো লাগবে না। তবে এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন আগেই, যে আমাদের ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কখনোই 100% ইভেন ইয়ার্ন বানানো সম্ভব না। কখনোই 100% ইভেন ইয়ার্ন বানানো ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে সম্ভব না। বা ন্যাচারাল ফাইবার না বলে এটাকে আরেকটু বলা যায় স্টেপল লেংথের ফাইবার, যেগুলো হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্যের ফাইবার। যদি আমরা ফিলামেন্ট ব্যবহার করে ইয়ার্ন বানাই, এটা তো তোমাদেরকে ফিলামেন্ট ইয়ার্ন কি তোমরা জানো, আগেই পড়িয়েছি। যদি আমরা ফিলামেন্ট ব্যবহার করে ইয়ার্ন বানাই তাহলে কিন্তু অবশ্যই ইভেননেস 100%ই থাকবে। যাই হোক, আমার এই ডাবলিং করার উদ্দেশ্য হচ্ছে ডাবলিং করার ফলে আমাদের হচ্ছে ইভেননেস বেড়ে যায়। তো ডাবলিং করার ফলে হচ্ছে ইভেননেস কেন বাড়ে এটা একটু তোমাদেরকে আমি বলা বা বোঝানোর চেষ্টা করব। ডাবলিং করলে ইভেননেস কেন বাড়ে? এই বিষয়ে একটা আলোচনা হচ্ছে আমাদের বইতে আছে একদম প্রথম চ্যাপ্টারে। তোমাদের ক্লেনের বই হচ্ছে এটা পাবে এই আলোচনাটা। স্যার কার্ডেড স্লাইভারের স্যার হচ্ছে কাউন্ট আর হচ্ছে স্যার ড্রন স্লাইভারের কাউন্ট কি স্যার সেম থাকে? খুব সামান্য কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু দেখে হচ্ছে আলাদা করা যাবে না সহজে। অলমোস্ট সেম দেখতে। কখনো কখনো সমানই থাকে, কিন্তু একবারে এক্সাক্ট সমান তো রাখা সম্ভব হয় না। যতটুকু পার্থক্য থাকে অতটুকুকে আসলে পার্থক্য অনেক সময় বলাও যায় না। খুবই, মোট কথা হচ্ছে দেখে বোঝার খুব একটা উপায় নাই। মানে তুমি নতুন গেলে বুঝতে পারবা না, কয়েকদিন গেলে বুঝতে পারবা, কিন্তু তোমাকে যদি আমি না বলে দিই পার্থক্যটা, দেখে বলতে পারবা না যে এটা কার্ডেড এটা ড্রোন। আচ্ছা, এইখানে যেমন ধরা যাক আমরা একটু বলি যে কেন আমরা ওই যে 6টা স্লাইভারকে একসাথে করলাম। তো 6টা স্লাইভারকে যে একসাথে করলাম ওইটাকে আমরা বলেছি ডাবলিং। এবং যখন আমরা হচ্ছে 6টা স্লাইভারকে একসাথে করেছি, 6টা স্লাইভারকে যে আমরা হচ্ছে একসাথে করেছি, তো এর এইটাকে বলা হয় যে আমরা ডাবলিং এর ভ্যালু রেখেছি হচ্ছে 6, ডাবলিং এর মান 6। যদি আমাকে বলে যে ভাই তোমার ড্র ফ্রেমে কত ডাবলিং চলতেছে, আমি যদি বলি ভাই 6 ডাবলিং চলতেছে, তার মানে হচ্ছে আমি 6টা কার্ডের স্লাইভারকে একসাথে করেছি। আবার যদি আমাকে বলে যে ভাই তোমার হচ্ছে ড্র ফ্রেমে কয় ডাবলিং চলে, আমি বললাম হচ্ছে 8 ডাবলিং চলে, তার মানে হচ্ছে আমি 8টা স্লাইভারকে একসাথে ফিট দিয়ে ড্রোন স্লাইভার বানানোর চেষ্টা করছি। এই কাজটা কেন করা হয়?
আমরা আগেই বলেছি যে ডাবলিং এর উদ্দেশ্য হচ্ছে ইভেননেস কে বাড়ানো। তোমরা খেয়াল করে দেখো এই যে মনে করো এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়টা? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। ৫ টা স্লাইভার মনে করো এখানে দেখা যাচ্ছে। মনে করো যে উপরেরটা হচ্ছে ১ নাম্বার স্লাইভার, নিচেরটা হচ্ছে ২ নাম্বার স্লাইভার, আ তারপরেরটা হচ্ছে ৩ নাম্বার স্লাইভার, তারপরেরটা হচ্ছে ৪ নাম্বার স্লাইভার, তারপরেরটা হচ্ছে ৫ নাম্বার স্লাইভার। ১, ২, ৩, ৪, ৫ ৫ টা স্লাইভার। যখন ১ নম্বর স্লাইভার মনে করো আর কোনো স্লাইভার নাই। আমি কোনো ডাবলিং দেই নাই। ১ নাম্বার স্লাইভার দিলাম। তাহলে কি হবে বলতো? এই স্লাইভারের এখানে একটা থিক প্লেস, এখানে একটা থিন প্লেস, তাই না? এখানে একটা থিক প্লেস, এখানে একটা থিন প্লেস, এখানে একটা থিক প্লেস এরকম। তো এই ১ নাম্বার স্লাইভার এটাকে যদি আমি ডাবলিং না করে পাঠায় দিতাম, এটাকে যদি আমি কোনো ধরনের ডাবলিং না করে রোভিং ফ্রেমে পাঠায় দিতাম, তাহলে কিন্তু ইয়ার্ন বা রোভিং এর ইভেননেসটা একদমই খারাপ হয়ে যেত। কারণ কোথাও ঠিক থাকতো, কোথাও থিন থাকতো, কোথাও ঠিক, কোথাও থিন এরকম হতো। কিন্তু যখন আমি এর পাশাপাশি আরেকটা স্লাইভারকে ফিড দিলাম, খেয়াল করে দেখো তো, যেমন এই যে এই জায়গাটায় খেয়াল করো। এই জায়গায় কি হয়েছে? কেউ কি টের পাচ্ছ? স্যার থিক আর থিন যদি দেয়া হয় হ্যাঁ। তাহলে কি স্যার টুইস্টটা ভালো হবে না? না, টুইস্ট আমি প্রসঙ্গ করছি না। যখন আমরা আরেকটা স্লাইভার দিয়ে দিচ্ছি তাহলে যেটা হবে যে কোথাও আমি এরকম পেয়ে যাব যে একটা স্লাইভারের থিন প্লেস তার পার্শ্ববর্তী স্লাইভারের থিক প্লেসের সাথে পাশাপাশি চলে আসবে। পাশাপাশি যদি চলে আসে তাহলে কিন্তু ১ নাম্বার স্লাইভারের এই যে থিন প্লেসের যে ত্রুটিটা ছিল, ২ নম্বর স্লাইভারের একটা থিক প্লেস এর পাশাপাশি চলে আসার কারণে এই ত্রুটিটা কিন্তু অনেকাংশেই হচ্ছে হ্রাস পেয়ে গেল। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। এখন তোমার কাছে মনে হতে পারে যে স্যার এরকম এটা কি হচ্ছে আমরা ইচ্ছা করে দেওয়ার কোনো উপায় আছে? উত্তর হচ্ছে না। এটা হচ্ছে দৈবাত এরকম হবে। দৈবাত বলতে কি? মানে হচ্ছে আপনা আপনি হচ্ছে এরকম হবে। সুযোগ মানে এটা কি বলা যায়? এটা সম্ভাব্যতা বাড়বে। যত বেশি আমি স্লাইভার দিচ্ছি তত বেশি একটা থিক প্লেসের সাথে তার পার্শ্ববর্তী থিন প্লেসের জায়গা হওয়া এবং একজন আরেকজনকে তোমার হচ্ছে নিউট্রাল করে দেওয়ার সম্ভাবনা বাড়বে। নিউট্রাল কিভাবে করলো? যেমন আমি যদি ২ নম্বর স্লাইভারকে একা ফিট দিতাম তাহলে এখানে একটা থিক প্লেস ছিল। এখন ১ নাম্বার আর ২ নাম্বার একসাথে কি হলো? ১ নাম্বারের থিন প্লেসের সাথে এই থিক প্লেসটা মিলে একটা কিন্তু এভারেজিং ইফেক্ট পাওয়া গেল। অর্থাৎ এরা এখন কোনো থিক প্লেসও নাই, কোনো থিন প্লেসও নাই। এরা হচ্ছে একটা এভারেজ থিক প্লেসে চলে আসছে। তো ডাবলিং আমি যত বেশি বাড়াবো, নাম্বার অফ স্লাইভার যত বেশি বাড়াবো, এই সম্ভাবনাটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তোমার কাছে মনে হতে পারে স্যার আপনি জোর করে আমাদেরকে এটা দেখাচ্ছেন। অনেক জায়গায় তো এরকম হইতেই পারে যে একটা থিক প্লেস আর একটা থিক প্লেস পাশাপাশি পড়লো। হইতে পারে কিন্তু, তাই না? অবশ্যই হতে পারে। কিন্তু সেটার ফলে আসলে আমাদের খুব একটা ক্ষতি নাই। কারণ যেই ২ টা থিক প্লেস পাশাপাশি পড়লো, ওরা তো আগে থেকেই থিক প্লেস ছিল। নতুন করে হচ্ছে এখানে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না ২ টা থিক প্লেস পাশাপাশি পড়লে। কিন্তু যেই সমস্ত জায়গায় থিক প্লেস থিন প্লেস পাশাপাশি পড়বে ওইখানে কিন্তু আমরা লাভবান হচ্ছি। যেমন এই জায়গাটার কিছু কথা যদি চিন্তা করো, একটা থিক প্লেস আর একটা নিউট্রাল। এখানে একটুখানি একটা থিক প্লেস তৈরি হয়ে গেল, এটা ঠিক আছে। কিন্তু তার পাশেই দেখো একটা থিক প্লেস আর একটা থিন প্লেস মিলে কিন্তু নিউট্রাল হয়ে গেছে। এখানেও তাই একটা থিক প্লেস একটা থিন প্লেস মিলে নিউট্রাল হয়ে গেছে। অর্থাৎ আমি স্লাইভারের ক্ষেত্রে যেটা হবে, যখন আমি পাশাপাশি একাধিক স্লাইভারকে একসাথে রাখবো তখন কোনো একটা স্লাইভারের থিক প্লেস তার পার্শ্ববর্তী স্লাইভারের থিন প্লেসকে নিউট্রাল করে ফেলতে পারবে। করে ফেললে কি হবে? এর ফলে তাদের ইভেননেস বৃদ্ধি পাবে। স্লাইভারের ইভেননেস যদি বাড়ে, স্লাইভারের ইভেননেস যদি বৃদ্ধি পায় তাহলে আমার সুবিধা কি? স্লাইভারের ইভেননেস যদি বাড়ে তাহলে আমার সুবিধা হচ্ছে এই স্লাইভারটাকে ব্যবহার করে যখন আমি রোভিং বানাবো, তখন তোমরা তো রোভিং চিনো, দেখেছো এর আগে। যখন আমি রোভিং বানাবো তখন হচ্ছে রোভিং এর ইভেন্টনেসও ভালো থাকবে এবং সেই ইভেন্ট রোভিং কে আমরা যখন ইয়ার্নে কনভার্ট করব তখন ইয়ার্নের হচ্ছে ইভেন্টনেসও ভালো থাকবে। এই কারণে আমরা চাচ্ছি যে স্লাইভারকে আমরা হচ্ছে এরকম বারবার ডাবলিং করে আমরা হচ্ছে ইভেন্টনেসটাকে বাড়ানোর চেষ্টা করব। এবং আমি আরেকটা তথ্য বলেছি সেটা হচ্ছে ডাবলিং এর মান যত বেশি হবে তত বেশি কিন্তু আমার ইভেন্টনেস বাড়বে। অর্থাৎ ৬ ডাবলিং দিয়ে আমি যত ইভেন্ট স্লাইভার পাবো, আমি যদি ৮ ডাবলিং দেই তাহলে স্লাইভারের ইভেন্টনেস আরো বেশি পাওয়া যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। স্যার ইয়ার্ন ব্রেকেজের টেন্ডেন্সিও কি কমে যাবে? ইভেন ইয়ার্ন হলে হ্যাঁ, ইভেন ইয়ার্ন হলে স্ট্রেংথের উপর একটা প্রভাব অবশ্যই আছে। তবে ইয়ার্ন তো আসলে অনেক পরের ব্যাপার। আমরা এখানে আপাতত হচ্ছে আ স্লাইভারটাকে ইভেন বানানোর চেষ্টা করছি
এই কারণে ডাবলিং করলাম। হ্যাঁ, অবশ্যই স্লাইভারকে যদি আমি ইভেন বানাই এটার একটা সুফল ইয়ার্নের উপরও থাকবে। আসলে সত্যি কথা বলতে আমরা ইয়ার্নটাকে যদি ইভেন পাই এজন্যই হচ্ছে আমরা স্লাইভারের ক্ষেত্রে ইভেননেসকে গুরুত্ব দিয়ে থাকি। এবং ডাবলিং এর মান যত বেশি হবে তত বেশি হচ্ছে আমরা ইভেননেস তত বেশি পাবো। স্যার ম্যাক্সিমাম কয়টা ডাবলিং করা হয়? মোটামুটি রেঞ্জ হচ্ছে এরকম ৬টা থেকে ৮টা, তবে ৮ ডাবলিং কমই করা হয়, ৬ ডাবলিং খুবই কমন। বিষয়টা হচ্ছে এরকম যে অবশ্যই আমি কিন্তু ৬ এর চাইতে ৮ ডাবলিং করলে ইভেননেস বেশি পাবো। কিন্তু আমি কেন ৮টা না করে কখনো ৬টা করি? যেমন এই যে আমরা যে ভিডিওটা দেখলাম এখানে আমরা দেখেছি যে ৬টা করলো। এখানে কেন ৮টা করলো না? তো এখানে ৮টা করলে ইভেননেস অবশ্যই ভালো হতো, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এরকম হয় আমি ৬ ডাবলিং দিয়েই আমার যতটুকু ইভেননেস পাওয়ার কথা ছিল আমি পেয়ে গেছি। স্লাইভারের ইভেননেস মেজার করার জন্য আলাদা মেশিন আছে। তোমরা টিটিকিউসি যখন পড়বা তখন ইনশাআল্লাহ জানতে পারবা। তো আপাতত আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু এটাই বললাম যে ইভেননেস বের করার মেশিন আছে। তো আমি যদি ৬ ডাবলিং দিয়েই পর্যাপ্ত ইভেননেস এ যেতে পারি তাহলে আমি ৮ ডাবলিং দিয়ে আরো ভালো ইভেননেস এ আমার যাওয়ার কোনো দরকার নাই। বোঝা যাচ্ছে কি কথাটা? জি স্যার। হ্যাঁ, বরঞ্চ ওই বাড়তি যেই ২টা হচ্ছে আমার স্লাইভারের ক্যান জমা হলো, এই ২টা স্লাইভারের ক্যান আমি আরেকটা ড্র ফ্রেমে আরো কিছু নতুন ড্রোন স্লাইভার বের করার কাজে খরচ করতে পারবো। তাতে করে আমার প্রোডাকশন স্পিড বাড়বে। আমার মনে হয় আমি তোমাদেরকে বুঝাতে পারছি যে আমরা কেন ৮ ডাবলিং না দিয়ে ৬ ডাবলিং করি। স্যার তবে যদি হ্যাঁ, চারটা হ্যাঁ, স্যার যদি চারটা দিয়ে পাওয়া যায় তখন কি হ্যাঁ, করবো? যদি ৪ টা দিয়ে আমার টার্গেট অ্যাচিভ হয় ৪ টাই হবে। তবে ৪ টা সাধারণত দেওয়া হয় না, ৬ টাই দেওয়া হয়। সাধারণত ৪ টা দেওয়া হয় না। তবে ৪ টা দিয়ে যদি এরকম হয় যে হ্যাঁ, ৪ টা দিয়ে আমি পর্যাপ্ত কোয়ালিটি পেয়ে গেছি তাহলে ৪ টা দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। তবে ৪ টা দিয়ে সাধারণত পাওয়া যায় না। ৬ টা হচ্ছে মোস্ট কমন। আর যদি ফাইবারের মান খারাপ হয় তখন ৮ টা কখনো, কখনো দেওয়া লাগে। ৮ টা পাওয়া যায় কখনো, কখনো। তবে ৬ টা হচ্ছে মোস্ট কমন। যাই হোক, তাহলে এই যে ৬ টা স্লাইভারকে আমরা একসাথে করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো যে একসাথে করার নাম হচ্ছে ডাবলিং। ইভেননেস বাড়ানোর জন্য আমরা এটা করি। এবং ইভেননেস কেন বাড়ে? পাশাপাশি যখন একাধিক স্লাইভার গুলিকে রাখি তখন একটা থিক প্লেস আর একটা থিন প্লেসকে নিউট্রাল করে ফেলে। আর ইভেননেস কাকে বলে? কোন একটা ম্যাটেরিয়ালে ডিফারেন্ট ক্রস সেকশনে সমান সংখ্যক ফাইবার থাকাকেই বলা হয় হচ্ছে এটার ইভেননেস বজায় থাকা। ইভেননেস মানে সমতা। কার সমতা? নাম্বার অফ ফাইবার ইন ইচ ক্রস সেকশন। যত বেশি এই সমতাটা পাওয়া যাবে তত বেশি হচ্ছে আমি হচ্ছে বেটার ম্যাটেরিয়াল পাবো। আর ইভেননেস কে তুমি আরেকভাবে ব্যাখ্যা করতে পারো যে ইভেননেস মানে সমতা। কার সমতা? মাস পার ইউনিট লেংথ এর সমতা। মাস পার ইউনিট লেংথ মানে হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। মনে করো আমার এই পেন্সিলের বা এটা একটা ইয়ার্ন, তো ইয়ার্নের এখান থেকে আমি যে কোনো একক দৈর্ঘ্য মনে করে ১ ইঞ্চি নিয়ে ভর মাপলাম। ঠিক আছে, যেমন আমি প্রথম একটা উদাহরণ দিছিলাম যে উপরে মনে করে ১০০টা ফাইবার, মাঝখানে ১৫০ ফাইবার, সবার নিচে ২৫০ ফাইবার। এখন ১০০ ফাইবারওয়ালা ক্রস সেকশন থেকে আমি যদি ১ ইঞ্চি কেটে নেই, সেই ১ ইঞ্চির ভর, আর ওই ১৫০ ফাইবারওয়ালা জায়গা থেকে ১ ইঞ্চি কেটে নিলাম, সেই ১ ইঞ্চির ভর কি এক হবে বলো তো? জি না স্যার। অবশ্যই না। নিশ্চয়ই যে ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা বেশি সেখানে কিন্তু ভরও বেশি আসবে। এই জিনিসটাকে আমরা বলি মাস পার ইউনিট লেংথ, একক দৈর্ঘ্যের ভর। তার মানে কোনো একটা ইয়ার্নের বা স্লাইভারের যদি একক দৈর্ঘ্যের ভর সমান হয় তাহলে সেই ইয়ার্নটা হচ্ছে ইউনিফর্ম থিকনেসের হবে। আর যদি ইয়ার্নটা এদিক সেদিক হয়, কোথাও ঠিক কোথাও থিন, তাহলে কিন্তু তার একক দৈর্ঘ্যের ভরও সমান হবে না। কোনো এক ইঞ্চির ভর যাওয়া হবে, দেখা যাবে একটা থিক প্লেসের ১ ইঞ্চির ভর তার চাইতে অনেক বেশি হয়ে গেছে। তো ইভেননেসকে আমরা আসলে এই দুই ভাবেই মূলত প্রকাশ করতে পারি। একটা হচ্ছে মাস পার ইউনিট লেংথের সমতা, আর একটা হচ্ছে কার সমতা বলতো? নাম্বার অফ ফাইবার প্রেজেন্ট ইন এ ক্রস সেকশন অফ এ ইয়ার্ন। অর্থাৎ হচ্ছে একটা ইয়ার্নের বিভিন্ন অংশের ক্রস সেকশনে থাকা ফাইবারের সমতা। দুইটাকে আমরা হচ্ছে ইভেননেস হিসেবে বলতে পারি। কেন দরকার? মনে করো আমার হচ্ছে এই যে একটা কাপড়, এই কাপড়ের হচ্ছে আমি যদি কাপড় কিনতে যেতাম, আমি যদি দেখতাম যে ইয়ার্নের এই কাপড়ের মাঝখানে কোনো একটা ইয়ার্ন আহ, অস্বাভাবিকভাবে মোটা হয়ে গেছে, আরেক জায়গায় গিয়ে অস্বাভাবিকভাবে চিকন হয়ে গেছে, যদি আমি চোখে ধরতে পারতাম তাহলে কিন্তু এটার মানে লুকটা একদম নষ্ট হয়ে যেত। এই কাপড়টাকে কিন্তু আমি নিতাম না। তো এই জন্য এটা খুব জরুরি বিষয় যে হচ্ছে কোথাও ঠিক কোথাও থিন থাকলে হচ্ছে ফ্যাব্রিকের যেই তোমার হচ্ছে এটার এস্থেটিক প্রপার্টি অর্থাৎ দেখনদারি, তো এটা খুব নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের ইভেন্ট থাকাটা খুবই জরুরি, একটা ইভেন ইয়ার্ন। এবং এর সাথে আমি এটাও কিন্তু ঝামেলা করে বলে দিছি যে স্টেপল ইয়ার্ন দিয়ে ইয়ার্ন বানালে কখনোই ইয়ার্ন 100% ইভেন হবে না। আমরা সর্বোচ্চ যেটা চেষ্টা করব যে আমার লিমিটের মধ্যে সর্বোচ্চ লিমিটটাকে ধরার চেষ্টা করব। এই, যাই হোক আমরা সামনে আগাই।
নাম্বার 1 আমাদের ডায়াগ্রামে যেটা ছিল, নাম্বার 1 এ ছিল হচ্ছে স্লাইভারের ক্যান, আর নাম্বার 2 তে হচ্ছে আমাদের এই এটা হচ্ছে ফিড রোলার। 8 card slivers are combined to be fed to the initial drawing process, sometimes called breaker drawing. A series আচ্ছা, এখানে হচ্ছে আমরা সরাসরি ফিড রোলার তো দেখি নাই, তোমাদেরকে দেখি ফিড রোলার দেখানো যায় কিনা। আচ্ছা, এই যে এইখানে এই রোলারগুলি হচ্ছে ফিড রোলার। এই জায়গায় এই রোলারগুলি হচ্ছে ফিড রোলার, যে রোলারগুলি স্লাইভারটাকে হচ্ছে সামনের দিকে পাস করে দিবে। তবে কেউ কেউ এটাকে কিন্তু ফিড রোলার না বলে ট্রান্সপোর্ট রোলারও বলে। তখন তার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই রোলারগুলি স্লাইভারটাকে মূল মেশিনের দিকে হচ্ছে ট্রান্সফার করে দেয়, এই জন্য তাকে ট্রান্সপোর্ট রোলারও বলে। আমাদের বইতে ফিড রোলার বলা আছে, তাই আমি আপাতত ফিড রোলারই বলছি। এটা রিটারের একটা মডেল RSBD 45। ওখানে কিন্তু 8টা স্লাইভার ছিল, তোমরা হচ্ছে খেয়াল করে দেখছো কিনা। হ্যাঁ, এখানে 8টা স্লাইভার, 1 2 3 4, এপাশে 4টা ওপাশে 4টা, এই যে এখানেও দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে টোটাল কয়টা স্লাইভার এখানে ঢুকতেছে মেশিনে? 8টা স্যার। 8টা। তার মানে এই মেশিনে হচ্ছে 8 ডাবলিং চলতেছে। আর এদিকে দেখি, এখানে কিন্তু আবার হচ্ছে 6 ডাবলিং চলতেছে। দেখো এখানে যে 1100 মিটার পার মিনিট, এটা কিন্তু অনেক স্পিড, 1100 মিটার পার মিনিট ডেলিভারি স্পিড আর কি। হ্যাঁ, টোটাল 4547 মিটার হচ্ছে স্লাইভারের ক্যানে জমা রাখার টার্গেট ছিল, ঠিক আছে। এই স্পিডে হচ্ছে জমা হচ্ছে, আর 85% হচ্ছে আমার ইতিমধ্যেই জমা করা হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানেও 6টা স্লাইভারকে আমরা একসাথে করতেছি। তো এটা মূলত আসলে কার্ড, এটা আমাদের ড্রফ্রেম 1, আর RSB যেটা এটা কিন্তু ড্রফ্রেম 2। বোঝার একটা উপায় আছে যে এটা ড্রফেম 1 না ড্রফেম 2, বেশ কিছু উপায় আছে। তো এখান থেকে কিভাবে বোঝা যায় বলতো? এখন পর্যন্ত আমরা যে আলোচনাগুলি করেছি এই আলোচনা দিয়েই বোঝা যাবে। কেউ কি বুঝতে পারতেছো কিনা যে এই ভিডিওটাকে কেন আমি ড্রফেম 2 বললাম আর ওটাকে কেন ড্রফেম 1 বললাম? সেটা হচ্ছে এই স্লাইভারের ক্যানগুলি আকৃতিতে বিশাল দেখা যাচ্ছে, তাই না? কার্ডের স্লাইভারের আকৃতি সবসময় বড় হয়, আর ড্রোন স্লাইভারের আকৃতি সাধারণত ছোট হয়। সাধারণত বললাম এই কারণে, কারণ খুব আধুনিক সময়ের মেশিনগুলোতে হচ্ছে এই কার্ডেড স্লাইভারের মতো বড় বড় ক্যান আমাদের ড্র ফ্রেম কম্বারেও ব্যবহার করা হচ্ছে, এবং খুব চমৎকার মানে পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে, অসাধারণ জিনিস। যে শুধুমাত্র এই ক্যানের সাইজ বড় করে দিলেই যে এত মানে কোয়ালিটি, তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি বেড়ে যায়, মানে চিন্তা করা যায় না। যাই হোক, ওটা নিয়ে তো আমরা ইয়ার্ন 2 তে আলোচনা করবো ইনশাল্লাহ, যদি সুযোগ থাকে। তো আপাতত এখানে দেখা যাচ্ছে ছোট ছোট ক্যান, সাধারণত এরকমই হয়। ওই ফিচার গুলো আমাদের দেশে আমার মনে হয় এখনো আমি দেখি নাই কোথাও, কেউ না কেউ তো নিশ্চয়ই আনতে পারে। এখনো দেখি নাই যে বড় হচ্ছে বিশাল ক্যানের ড্র ফ্রেম। তো আমাদের দেশে এটাই চলে যে ছোট ছোট ক্যানের ড্র ফ্রেম চলে। ক্যান দেখে বোঝা যায় এটা ছোট ক্যান, এটা হচ্ছে তার মানে এই ক্যানগুলি ড্র ফ্রেম 1 থেকে আসা। আর এগুলি বড় বিশাল আকৃতির ক্যান, এই ক্যানগুলি হচ্ছে কার্ডিং মেশিন থেকে আসা। যাই হোক, নাম্বার 2 বুঝে দেখে ফেলছি আমরা যে ফিড রোলার। ফিড রোলারের পরেই নাম্বার 3 যেটা, আহ, তোমাদেরকে মনে আছে আমি একটা কথা বলেছিলাম ড্র ফ্রেমের প্রথম কাজ কি? মনে আছে কারো? ডাবলিং স্যার। জি, ডাবলিং। হ্যাঁ, চমৎকার। ড্র ফ্রেমের প্রথম কাজ হচ্ছে ডাবলিং। এখন এরপরে আমরা নাম্বার 3 দিয়ে যেটা বোঝাচ্ছি, এই নাম্বার 3 দিয়ে এটার নাম হচ্ছে ড্রাফটিং জোন, DRAFTING, ড্রাফটিং জোন। আমি একটু ব্যাখ্যা করব, সমস্যা নাই। যখন আমরা ডাবলিং করলাম তখন আমরা ডাবলিং তো করেছিলাম হচ্ছে তোমার এই ইভেননেস বাড়ানোর জন্য। তো একই সাথে তোমরা নিশ্চয়ই ভিডিওগুলিতে খেয়াল করছো যে আমরা ফিড যতগুলি দেই না কেন, ডেলিভারিতে আমরা যে স্লাইভারটা পাবো, কার্ডেড স্লাইভার, ড্রোন স্লাইভার, কাউন্ট কিন্তু অলমোস্ট সেমই বলা যেতে পারে। কাউন্ট কিন্তু একই। কাউন্ট তোমাদের নিশ্চয়ই মনে আছে, কাউন্ট কিন্তু একই, অর্থাৎ থিকনেস কিন্তু একই। তার মানে আমি ধরা যাক 4 ডাবলিং দিচ্ছি, এই 4 ডাবলিং মেশিনে ঢুকলো,
ডেলিভারি হবে কয়টা? একটা। ঠিক আছে? এখন ডেলিভারি একটা, কিন্তু ফিট দিছি 4টা। 4টা ফিট দিয়ে আমার কিন্তু ম্যাটেরিয়ালটা বেশ মোটা হয়ে গেছে, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, মোটা হয়ে গেছে। হ্যাঁ, আমার লাগবে তো একটা, কিন্তু আমি 4টাকে একসাথে করছি। একসাথে করার ফলে হচ্ছে ম্যাটেরিয়ালটা কিন্তু ঠিক হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তাহলে এই 4টাকে একসাথে করার ফলে আমার ম্যাটেরিয়ালটা যে মোটা হয়ে গেল, এটাকে কিন্তু এখন আমার হচ্ছে চিকন করা লাগবে। অর্থাৎ এই থিক ম্যাটেরিয়ালটাকে আমার হচ্ছে থিন করা লাগবে। আমি আবারও কথাটা বলি যে ইভেননেস বাড়ানোর জন্য আমি হচ্ছে অনেকগুলা 4টা বা 6টা স্লাইভারকে একসাথে করছিলাম। তো এই স্লাইভার গুলিকে একসাথে করছি ঠিকই, কিন্তু আমার ডেলিভারি তো ঠিকই একটা। ডেলিভারি তো একটা। তাহলে এখন এই 4টা যে একসাথে করলাম, আমার কিন্তু ম্যাটেরিয়ালের হচ্ছে থিকনেস অনেক বেশি বেড়ে গেছে। কিভাবে বুঝবো? কারণ এই যে এই 4টা স্লাইভার একসাথে করে ফেলছি বা 6টা আমরা ভিডিওতে দেখছি। আমি যদি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেই, এই যে 1 ইঞ্চি পরিমাণ ম্যাটেরিয়াল নেই, তাহলে তার ভর হচ্ছে মনে করো এক্স গ্রাম। এই 4টা স্লাইভার যদি আমি নিয়ে নেই, এই 1 ইঞ্চি নিয়ে নেই 4টা স্লাইভার থেকে, তাহলে তার ভর হচ্ছে এক্স গ্রাম। আর আমার লাগবে একটা স্লাইভার। এই একটা স্লাইভারের যদি আমি 1 ইঞ্চি নেই, তাহলে কি এক্স গ্রামই হবে নাকি এক্স গ্রামের চেয়ে কম হবে বলো তো? তার থেকে কম হবে স্যার। অবশ্যই অনেক কম হবে। তার মানে হচ্ছে এই যে দেখো, আমি মাস পার ইউনিট লেংথ টার্মটা কিন্তু নিয়ে আসছি এখানে, যে 4টা স্লাইভার একসাথে নিলাম। এখন এদের একক দৈর্ঘ্যের ভর কত? একক দৈর্ঘ্য বলতে যে কোনো একক দৈর্ঘ্য, আমি 1 ইঞ্চি নিছি। তো 1 ইঞ্চির ভর যে অনেক বেড়ে গেল, এটার কিন্তু এখন আমাকে এই 4টা থেকে একটাতে আসতে হবে। একক দৈর্ঘ্যের ভরকে কমায় ফেলতে হবে। সোজা কথায় আমাকে হচ্ছে ম্যাটেরিয়ালটাকে চিকন করে ফেলতে হবে। ম্যাটেরিয়ালটা ইভেননেস বাড়ানোর লোভে আমি মোটা করছিলাম, ইভেননেস বাড়ায় ফেলছে, এখন হচ্ছে এটাকে চিকন করে ফেলতে হবে। এই চিকন না করলে তো আমি 4টা থেকে একটা পাচ্ছি না। এই থিক ম্যাটেরিয়ালকে থিন করার নামই হচ্ছে ড্রাফটিং। DRAFTING, DRAFTING। এই ড্রাফটিংটা হচ্ছে আমার ড্র ফ্রেমের দ্বিতীয় কাজ। ড্র ফ্রেমে মূলত এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে ডাবলিং আর একটা হচ্ছে ড্রাফটিং। ডাবলিং হচ্ছে একাধিক একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করা। কেন আমরা একসাথে করব? ইভেননেসকে বাড়ানোর জন্য। এজন্য আমরা ডাবলিং করব। ডাবলিং করতে গিয়ে দেখলাম যে আয় হায়, আমার তো এখন স্লাইভার মোটা হয়ে গেছে। 6টাকে একসাথে করছি। আমার তো লাগবে একটার সমতুল্য। তাহলে থিক ম্যাটেরিয়ালকে থিন করতে হবে। কিভাবে করব? পদ্ধতির নাম হচ্ছে আমাদেরকে ড্রাফটিং করতে হবে। DRAFTING। তাহলে ডাবলিং এবং ড্রাফটিং এই দুটা কাজ হচ্ছে আমার ড্র ফ্রেমের মূল কাজ। বোঝা গেছে কি মোটামুটি? জি স্যার। হ্যাঁ, ডাবলিং এবং ড্রাফটিং এই দুইটা হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে ড্রাফটিং এর মূল উদ্দেশ্য কি? ড্রাফটিং দিয়ে আমরা কি করতে চাই বলতো? থিক ম্যাটেরিয়ালকে থিন করা স্যার। হ্যাঁ, থিক ম্যাটেরিয়ালকে আমরা থিন করতে চাই ড্রাফটিং এর মাধ্যমে। এখন কিভাবে ড্রাফটিং করব? কিভাবে আমরা ড্রাফটিং করব? টুইস্ট করে হালকা টেনে। না, টুইস্ট হচ্ছে ইয়ার্ন 1 এ কোনো ধরনের টুইস্ট নাই। তোমরা হচ্ছে টুইস্ট পাবা, আমি বলি ইয়ার্ন 2 তে যখন করবা তখন মিড পরীক্ষার হচ্ছে 1 সপ্তাহ আগে বা মিড পরীক্ষার পরে তোমরা টুইস্ট সম্পর্কে কথা বলবা। এর আগে টুইস্ট মুখ দিয়ে আনবা না। মনে থাকবে? একদম। তাহলে স্যার হ্যাঁ এখানে যে আমি 6টা স্লাইভার একসাথে করলাম স্যার, তাহলে ওগুলো তো আমার খুলে যাওয়ার কথা না স্যার পরে? হ্যাঁ, না না খুলবে না, ইভেননেস এর কারণে খুলবে না। স্ট্রেংথ কম হবে কিন্তু খুলবে না। স্ট্রেংথ খুবই কম হবে, মানে খুবই কম বলতে একটু হালকা টান দিলে এসে ছিঁড়ে যাবে, কিন্তু হচ্ছে খুলবে না। কারণ কি, ওই কার্ডেড স্লাইভারেও তো একই জিনিস ছিল, ওখানেও তো আমরা টুইস্ট দিই নাই। কিভাবে স্লাইভার একসাথে ছিল? কারণ হচ্ছে ইভেননেস। ইভেননেস এর ফলে একসাথে, সরি ইভেননেস না, এটা হচ্ছে কোহেসিভনেস। যে ফাইবারের পরস্পরের সাথে পরস্পরের গায়ে গায়ে লেগে থাকার যে প্রবণতা, সেটাকে আমরা বলি কোহেসিভনেস। কোহেসিভনেস এর কারণে হচ্ছে সেটা খুলে নাই। তবে হ্যাঁ, স্ট্রেংথ খুবই কম ছিল। ড্রাফট করার জন্য কি করতে হবে? আমি হচ্ছে এটা পারলে যাদের খাতায় নোট ডাউন করতে পারবা, নোট ডাউন করে রাখো। ড্রাফটিং জোনের হচ্ছে একটা বেসিক দুইটা আমি কন্ডিশন বলবো। এই যে নাম্বার 2 হচ্ছে এই ফিড রোলার থেকে স্লাইভার গুলি একসাথে চলে যায় হচ্ছে ড্রাফটিং জোনে। নাম্বার 3 দিয়ে দেখো গোলাকৃতি কিছু রোলার দেখানো হয়েছে, এটাই হচ্ছে আমাদের ড্রাফটিং জোন। তো এই ড্রাফটিং জোনে এসে আমরা হচ্ছে এখানে কিছু দেখে আসি যে ড্রাফটিং জোনে কিভাবে থাকে। মনে রেখো, একটা বেসিক ড্রাফটিং জোনের দুইটা কন্ডিশন, একটা বেসিক ড্রাফটিং জোনের দুইটা কন্ডিশন তোমাকে ফুলফিল করতেই হবে। আরো অনেক কিছু থাকে, কিন্তু দুইটা কন্ডিশন থাকতেই হবে। প্রথম কন্ডিশন,
তুমি যদি কোনো একটা ড্রাফটিং জোন বানাতে চাও তোমাকে অবশ্যই মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবে, অর্থাৎ একাধিক জোড়া রোলার তোমার লাগবে তুমি যদি ড্রাফটিং জোন বানাতে চাও। কথা কি বোঝা গেছে? যেমন এখানে দেখা যাচ্ছে 3 জোড়া রোলার, এখানে আমি 3 জোড়া রোলার এঁকেছি, এখানে হচ্ছে 3 জোড়া রোলার, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তো আমার ড্রাফট করতে চাইলে ড্রাফটের প্রথম হচ্ছে যেটা প্রথম হচ্ছে আমাকে যে কন্ডিশনটা আমার মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আমার মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবে, অর্থাৎ ফাইবার গুলিকে আমি মোর দেন ওয়ান পেয়ার অফ রোলারের মাঝখান দিয়ে পাস করব, চালায় নিয়ে যাব। 6টা স্লাইভার যে একসাথে করছি 6টা স্লাইভারকে একসাথে করে এই মোর দেন ওয়ান পেয়ার অফ রোলারের মাঝখান দিয়ে প্রসেস করা লাগবে। রোলারগুলির বিশেষ বৈশিষ্ট্য আছে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এটা। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমার মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা রোলারের গতি তার পিছনের রোলারের চাইতে বেশি হবে। প্রত্যেকটা রোলারের গতি তার পিছনের রোলারের চাইতে বেশি হবে। যেমন এখানে দেখো লেখা আছে সবার ব্যাকে স্লো রোটেশন, মাঝখানেরটায় মিডিয়াম রোটেশন, সবার সামনেরটায় ফাস্ট রোটেশন। তার মানে আমার এখানে ম্যাটেরিয়াল ওই যে 6টা স্ল্যাবকে আমি একসাথে করে ফেলছিলাম এরকম, ওইটাকে এই রোলারগুলির মাঝখান দিয়ে আমি পাস করে দিব, এবং শর্ত হচ্ছে রোলারগুলিকে তাদের গতি কিরকম হবে, সবার পিছনে যে থাকবে তার গতি সবচেয়ে ধীর, তার সামনেটার গতি একটু বেশি, সবার সামনেটার গতি সবচাইতে বেশি থাকবে, অর্থাৎ তাদের মধ্যে যে স্পিডের একটা ভ্যারিয়েশন থাকবে। তাহলে একটা ড্রাফটিং সোলো জোনে রোটেশন হওয়ার কারণটা কি স্যার হচ্ছে ইয়ানটারে ধরার জন্য, মানে হ্যাঁ মোটামুটি অনেকটা এরকম ফাইবার গুলিকে ধরা থাকবে আর সামনের গুলি একটু টেনে দিবে, আমি আসবো সেই প্রসঙ্গে। তো তাহলে ড্রাফটিং জোনের বেসিক কন্ডিশন কয়টা বললাম আমরা? বেসিক 2টা স্যার, কন্ডিশন 2টা। প্রথমটা কি? মোর দেন 1 পেয়ার অফ রুলার। হ্যাঁ মোর দেন ওয়ান পেয়ার। যদিও 2 রোলারের হচ্ছে কখনো ড্রাফটিং জোন হয় না, ন্যূনতম 3 পেয়ার বা 4 পেয়ার থাকে, কিন্তু মানে কন্ডিশন হচ্ছে এটা একের অধিক অবশ্যই হতে হবে। তো আর দ্বিতীয় কন্ডিশন কি বলতো? দ্বিতীয় কন্ডিশন প্রত্যেক রোলারের গতি পেছনের রোলারের থেকে বেশি হবে। জি, প্রত্যেক রোলারের গতি তার পিছনেরটার চাইতে বেশি হবে। এখানে যেমন লেখা আছে যে স্লো রোটেশন, মিডিয়াম রোটেশন, ফাস্ট রোটেশন, এটাই। এখন এই 2টা বেসিক কন্ডিশনের সাথে আগে তোমাদের কি দেখায় আসবো যে ড্রাফটিং জোন দেখতে কিরকম। এখানে অবশ্য টপ রোলার গুলিকে দেখা যাচ্ছে, আমি একটু আরো 2-একটা তথ্য অ্যাড করি, তারপরে ড্রাফটিং জোনের রোলার দেখি কতটুকু দেখা যায়। হ্যাঁ, টপ রোলার গুলিকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো বটম রোলার গুলি, এটা মনে রাখবা সবসময় আমাদের বটম রোলার হচ্ছে স্টেনলেস স্টিলের হয়, যে কোনো ড্রাফটিং জোন। আমরা কিন্তু পরবর্তীতে প্রায় প্রত্যেকটা মেশিনে ড্রাফটিং জোন পাবো ওয়াইন্ডিং ছাড়া। ড্রফ্রেমের পরে হচ্ছে তোমার মনে করো ড্রফ্রেম 2 কিংবা ল্যাপ ফরমার, কম্বার, রোভিং ফ্রেম, রিং ফ্রেম, প্রত্যেকটা মেশিনে ড্রাফটিং জোন আছে। প্রত্যেকটা ড্রাফটিং জোনেরই জন্যই এই কমন বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে। যেমন এখানে হচ্ছে স্টিল রোলার, অর্থাৎ আমাদের ড্রাফটিং জোনের বটম রোলার সবসময় স্টেনলেস স্টিল হবে, এবং টপ রোলারগুলি সবসময় রাবার কোটেড হবে। দেখো এখানে লেখা আছে রাবার রোলস। এই রোলারগুলির মাঝখানের অংশটা যদিও স্টেনলেস স্টিল, কিন্তু উপরের অংশটা হচ্ছে রাবার কোটেড, রাবারের একটা থিক রাবারের একটা লেয়ার থাকবে। এটা আরেকটা তথ্য আমি অ্যাড করলাম যে ড্রাফটিং জোনে বটম রোলার থাকবে স্টিলের আর টপ রোলার থাকবে হচ্ছে রাবার কোটেড। এবং এই ড্রাফটিং জোন দিয়ে আমরা কি আশা করি? আমরা আশা করি যে ওই যে 6টা স্লাইভার আমরা একসাথে দিয়েছিলাম, যখন বের হবে তখন তাদের থিন হয়ে এরকম একটা হয়ে বের হয়ে যাবে, এটা আমরা আশা করি। কিভাবে হতে পারে আমি এটা পরে আরেকদিন আমরা বিস্তারিত আলোচনা করব। মোটামুটি আমরা এরকম আলোচনা করি, যেমন এই যে খেয়াল করো এই 2টা রোলারের মাঝখানে, স্লো রোলারের মাঝখানে যখন ফাইবারগুলি থাকবে, এই ফাইবারগুলি তো ধীরে ধীরে হচ্ছে মিডিয়াম রোলারের কাছে আসার চেষ্টা করবে। যেই মাত্রই মিডিয়াম রোলারের আওতার মধ্যে চলে আসবে, মিডিয়াম রোলারের তো গতি বেশি, সে করবে কি ফাইবারগুলিকে ধরে হ্যাচকা টান দিবে। স্লো রোলারে থাকা ফাইবারগুলির কিন্তু গতি কম, এখান থেকে ফাইবারগুলি আস্তে আস্তে সামনে আগাতে শুরু করবে। যখনই মিডিয়াম রোলারের কাছে গিয়ে পৌঁছালো ফাইবারের একটা প্রান্ত, তখনই হচ্ছে মিডিয়াম রোলার হ্যাচকা টান দিবে, যার ফলে অনেকটা এরকম হবে। মনে করে যে আমার হাতে 8টা ফাইবার, কিছু ফাইবার সামনে কিছু ফাইবার পিছনে, এরকম 8টা ফাইবার, কিছু ফাইবার সামনে কিছু ফাইবার পিছনে। এটা হচ্ছে পিছনে একটু পিছনে থাকা ফাইবার, এই 4টা হচ্ছে একটু সামনে থাকা ফাইবার। মনে করো পিছনের ফাইবারগুলি এখনো স্লো রোলারের সাথে আছে, আর একটু সামনে থাকা ফাইবারগুলি
স্লো রোলার থেকে বের হয়ে এসে মিডল রোলারের অর্থাৎ মিডিয়াম রোটেশন রোলারের কাছাকাছি চলে আসলো। এই একটু সামনে এগিয়ে থাকা ফাইবারগুলি যখনই মিডিয়াম রোটেশন রোলারের আওতার মধ্যে আসবে, মিডিয়াম রোলারের তো গতি বেশি, সে হ্যাচকা টান দিবে, এইভাবে হ্যাচকা টান দিবে। বুঝতে পারতেছো কি? জি স্যার। আচ্ছা, যখন হ্যাচকা টান দিবে, তো এই পিছনের ফাইবারগুলি যে এই সামনের ফাইবারগুলিকে ধরে রাখার চেষ্টা করবে না তা কিন্তু না, ধরে রাখার চেষ্টা করবে ঠিকই, কিন্তু লাভ নাই। কেন? কারণ মিডিয়াম রোলারের তো গতি বেশি, সে ফাইবারগুলিকে নিয়ে এভাবে টেনে এভাবে এনে ছেড়ে দিবে। তার মানে ফাইবার 8টা ফাইবার আগে একসাথে ছিল, এখন যখন মিডিয়াম রোলার বা একটু ফাস্টার রোলার তাকে একটু সামনে টেনে দিল, তখন সামনের ফাইবারগুলি আরো সামনে চলে আসলো। এখন বলো তো কয়টা ফাইবার? এখন কিন্তু 8টা ফাইবারই আছে, কিন্তু একসাথে নাই, সামনে পিছনে হয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে তার তার হচ্ছে থিকনেস কি হয়েছে বলো তো? আগে তো এরকম ছিল, এখন থিকনেস কি কমে গেছে না? বুঝতে পারতেছো কি? আগে তো এখানে 8টা ফাইবার ছিল, এখন এখানে হয়ে গেল। তো এই 8টা ফাইবার যখন ছিল, এই 8টা ফাইবার থেকে মনে করো আমি যে কোনো 1 ইঞ্চি কেটে নিলাম, তাহলে কয়টা ফাইবার পাওয়া যাবে এখানে যে কোনো 1 ইঞ্চিতে? একটা স্যার। 8টা। 1 ইঞ্চি কেটে নিলাম, এই যে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত 1 ইঞ্চি যদি কেটে নিই, তাহলে আমি 8টা ফাইবারই পাবো। কিন্তু যখন আমি ফাইবারকে এভাবে করে রাখতেছি, এই মাথা থেকে যদি 1 ইঞ্চি কাটি, তাহলে কয়টা ফাইবার পাবো বলো তো? তখন একটা পাবো স্যার। 4টা। এই যে এই ইঞ্চি থেকে 1 ইঞ্চি কেটে নিলাম, এই যে এই বরাবর 1 ইঞ্চি কেটে নিলাম, কয়টা ফাইবার পাবো আমি? চারটা স্যার। 4টা ফাইবার চারটা। পাচ্ছি। হ্যাঁ, 4টা ফাইবার পাচ্ছি। আর এই দিক থেকে 1 ইঞ্চি কেটে নিলাম, তাহলে কিন্তু 4টা। কিন্তু যেই জায়গায় এসে ওভারল্যাপ করতেছে, মাঝখানের ওভারল্যাপিং পয়েন্টে, ওই জায়গায় ঠিক 8টা পাবো, এটা ঠিক আছে। কিন্তু বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু আমি 4টা পাবো। অর্থাৎ আমার ম্যাটেরিয়ালটা কিন্তু চিকন হয়ে গেল। আরেকটা কাজ হয়েছে, কি হয়েছে বলতো? দুইটা চেঞ্জ আসলো ড্রাফট করার পরে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালটা চিকন হয়ে গেল, আরেকটা কি হলো? স্যার ইভেননেস বাড়ছে এটা স্যার। না, স্যার ফাইবার গুলো প্যারালাল হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই প্যারালাল হবে, যদিও সেটা আমি শুনতে চাচ্ছিলাম না। এভাবে ছিল 8টা, একটু মোটা ছিল, ঠিক ছিল। এখন আমি সামনে পিছনে করে এরকম করে নিয়ে আসলাম। এখন দুইটা পরিবর্তন হলো, একটা হচ্ছে থিকনেস কমে গেল, আরেকটা কি হয়েছে বলতো? আরেকটা হচ্ছে লম্বা হয়ে গেছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালের লেংথ বেড়ে গেছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালের লেংথ বেড়ে গেছে। বোঝা গেছে কি? তাহলে যখন আমি ড্রাফট করি, দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে স্লাইভার গুলিকে এই যে এরকম আমি এখানে মনে করো 4টাকে একটা বানাচ্ছি, তাহলে 4টা থেকে যখন একটা বানাবো কি হবে? থিকনেস কমে যাবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে তার লেংথ বেড়ে যাবে। এই 4টা স্লাইভারের লেংথ যদি, এটা মনে করো 1 মিটার, এটা মনে করো 1 মিটার, এটা মনে করো 1 মিটার, এটাও মনে করো 1 মিটার, তার মানে 1 মিটার, তার মানে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। 1 মিটার দৈর্ঘ্যের 4টা স্লাইভারকে আমি যদি ড্রাফট করি, তাহলে হয়তো দেখা যাবে এইটুক চিকন হয়ে যাবে ঠিকই, কিন্তু লেংথ কত হবে বলো তো? লেংথ কিরকম হবে তার? স্যার 1 মিটারই হবে। না, 4 মিটার হবে, লেংথ বেড়ে যাবে তখন। জি স্যার 4 মিটার হবে। হ্যাঁ, তখন 4 মিটার হবে তখন, কারণ এখানে তো ফাইবার অনেকগুলো ছিল। এখানে যত ফাইবার ছিল সব ফাইবার গুলিকে আমি চিকন করে করে বের করতেছি, তাহলে অবশ্যই লেংথ বাড়বে তার। তো এভাবেই হচ্ছে আমার ড্রাফটিং জোন মূলত কাজ করবে। তাহলে ড্রাফটিং জোনের বেসিক কন্ডিশন আমরা জানলাম, বেসিক ফরমেশন জানলাম যে টপ রোলার গুলি রাবার কোটেড, বটম রোলার গুলি হচ্ছে স্টিল। আমরা একটা ড্রাফটিং জোনের টপ রোলার গুলি দেখে আসি। There are স্যার certain রোলার গুলো কি ক্লোজলি হবে না? pair of হ্যাঁ top অবশ্যই। use the multiple এই যে এটা হচ্ছে আমাদের ড্রাফটিং রোলার। এই যে এখানে ঘিয়া কালার দেখা যাচ্ছে কি? ঘিয়া কালার, ঘিয়া কালার sir. গুলাই হচ্ছে রাবার কোটেটের জন্য, ওগুলো রাবার কোটিং এর কারণে ঘিয়া কালার দেখা a যাচ্ছে। series of আর এই যে মাঝখানে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, সাদা রঙের একটা শীট, স্লাইভার স্যার ওইটা। হ্যাঁ এটাই হচ্ছে স্লাইভার। কেন শীটের মতো? স্লাইভার তো দড়ির মতো ছিল, শীটের মতো হয়েছে কারণ এই যে 4টা স্লাইভার একসাথে করে ফেললাম, এখন কি আর দেখতে দড়ির মতো লাগবে নাকি শীটের মতো লাগবে? শীটের মতো। শীটের মতো লাগবে, এই জন্যই হচ্ছে এখানে শীট। তো এটা হচ্ছে ড্রাফটিং জোনের টপ রোলার, এই রাবার কোটেড হওয়ার কারণে একটু ঘিয়া ঘিয়া কালার মনে হচ্ছে আর কি। of pairs of rollers are used to reduce the multiple আর slivers এই being যদি আমরা উঠায় দেই, তাহলে এই যে স্টেইনলেস স্টিলের রোলারটা দেখা যাচ্ছে, এগুলা বটম রোলার দেখা যাচ্ছে কি? এটা একটা, এটা একটা, এটার পিছনে একটা। তোমরা বুঝতে পারতেছো না মনে হয় নাকি? জি স্যার জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আমাকে বলো। তাহলে এগুলা হচ্ছে এগুলা কিন্তু স্টেনলেস স্টিলের, যে চিকচিক করতেছে, স্টেনলেস স্টিলের বটম রোলার।
তাহলে টপ রোলার এবং বটম রোলারের মাঝখান দিয়ে হচ্ছে এই স্লাইভারের শীট বের হয়ে আসতেছে। শীট কেন? কারণ অনেকগুলি স্লাইভারকে আমরা একসাথে করছি। তাহলে এই হচ্ছে আমাদের ড্রাফটিং জোন। fed back down to the approximate weight এখানে অবশ্য 4/4 ড্রাফটিং জোন, এটা এই যে 4টা রোলার। of one sliver. These roller pairs consist আচ্ছা, of এগুলি one তো rubber বোঝানো cover হয়েছে। and the back pair of with the backing and slipping is called drafting process of the যখন machine and reducing being fed আচ্ছা আচ্ছা, তো এখান থেকে আমরা draws হচ্ছে out the ড্রাফট করব। slivers. ড্রাফট করে যখন ম্যাটেরিয়ালটা বের হয়ে আসবে, তো আমরা তো ড্রাফট দিচ্ছি কি একটা রোপ শেপের স্লাইভারকে নাকি একটা স্লাইভারের শীটকে ড্রাফট দিচ্ছি বলো তো? शीट के सर হ্যাঁ, একটা শীটকে ড্রাফট দিচ্ছি। তো এই শীটকে যখন আমি ড্রাফট দিব সেটাও কিন্তু একটা শীট আকারেই বের হয়ে আসবে। চিকন কিন্তু লম্বা, কিন্তু শীট আকারে বের হয়ে আসবে। আগের চাইতে চিকন হবে অবশ্যই এই শীটটা, কিন্তু লম্বা হয়ে বের হবে, কিন্তু সেটা শীট আকারে আসবে। কিন্তু আমরা তো ডেলিভারি চাই কি, একটা শীট চাই নাকি একটা স্লাইভার চাই? ড্র ফ্রেমে स्लाइवर হ্যাঁ Sir, sheet. না না, আমরা শীট চাই না, আমরা তো স্লাইভার চাই। जी सर ড্র ফ্রেমে ডেলিভারি ম্যাটেরিয়ালও কিন্তু একটা ও। স্লাইভার। এই যে তার মানে নাম্বার 3 এসে আমরা হচ্ছে একটা শীট পাই, ড্রাফট করে আমরা একটা চিকন শীট পাই। এই শীটটাকে আমাদের যদি স্লাইভারে পরিণত করতে হয় তাহলে কি করতে হবে বলো তো? এটা তো তোমাদের পারার কথা, কার্ডিং এ আমরা এই কৌশলটা করছিলাম। ডফারের উপরে বিশাল একটা ওয়েব হলো, সেই ওয়েবটাকে আমরা কিভাবে স্লাইভারে কনভার্ট করছিলাম মনে আছে? মনে নাই? স্যার একটা নির্দিষ্ট ফানেল জাতীয় কোনো হ্যাঁ, ফানেল, ইয়েস ফানেল। সেই ফানেলটার নাম কি ছিল? ট্রাম্পেট ছিল সেই ফানেলটার নাম। ঠিক আছে? হ্যাঁ, তাও যে ফানেল মনে করতে পারছো তোমাকে ধন্যবাদ। তো এখানেও আমাদের কিন্তু এই শীট থেকে স্লাইভারে কনভার্ট করতে চাইলে একটা ফানেল লাগবে। এইখানে হচ্ছে সেই ফানেলটা বসানো আছে, আমরা যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু ফানেলটা যে আছে এটার অস্তিত্ব আমরা টের পাচ্ছি। কিভাবে টের পাচ্ছি বলতো? এখানে যে একটা ফানেল আছে আমরা টের পাচ্ছি, দেখে বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? স্লাইভার গুলো মানে এক জায়গায় হয়ে যাচ্ছে আর কি না, স্লাইভার তো আগেই একসাথেই ছিল, এই যে শীট আকারে আসছে না, সেটা হচ্ছে স্লাইভার গুলো স্যার ত্রিভুজ আকৃতির হ্যাঁ, একটা স্লাইভার গুলো একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। জি, এটা সঠিক উত্তর। স্লাইভার গুলি একসাথে হয়ে, যে প্রথমে বলছো সেও হয়তো এটাই বলতে চাইছো, হইতে পারে। স্লাইভার গুলি একসাথে হয়ে ত্রিভুজ আকৃতি হয়ে গেছে, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি মেশিনের এই ফ্রেমের জায়গাটায় একটা ট্রাম্পেট বসানো আছে। ট্রাম্পেট পাস করলেই সেটা হচ্ছে একটা স্লাইভারের ফর্মে চলে আসবে, এবং সেই স্লাইভারটাকে আমরা হচ্ছে ডেলিভারির জন্য সামনের দিকে is নিয়ে being যাব। fed and reduces their total weight back down to the approximate weight যে এখানে অবশ্যই একটা ট্রাম্পেট of আছে। one sliver. In doing this, the trailing ends of the gripped fibers, which may not be completely stopped এটা by আপাতত the বোঝার slipping and দরকার pulling নাই, কি বলতে যাচ্ছে as এখানে। the drafted fiber web exits from the front set of drafting rolls. It is condensed back into sliver form using a trumpet-like device, and the resulting sliver is coiled and আচ্ছা, যাক, তো এখন ওখান থেকে হচ্ছে স্লাইভার তৈরি হয়ে গেল। স্লাইভারটাকে আমরা একটা টিউবের মাধ্যমে নিয়ে আসি। টিউবটা এখানে দেখানো হয় নাই, এখানে নাম্বার 4 দিয়ে স্লাইভার টিউব বোঝানো হয়েছে, অর্থাৎ ট্রাম্পেট পাস করার পরে স্লাইভারটা তো চিকন হয়ে যাবে, এই চিকন স্লাইভারটাকে একটা টিউবের মধ্য করে নিয়ে আসা হয়, এবং নিয়ে আসার পরে এখানে হচ্ছে ক্যালেন্ডার রোলার থাকে। ক্যালেন্ডার রোলার, ওই যে আমাদের কার্ডিং মেশিনে যেরকম ক্যালেন্ডার রোলার ছিল, এখানেও ঠিক ওরকম ক্যালেন্ডার রোলার আছে, সেটা হচ্ছে নাম্বার 5। সেই ক্যালেন্ডার রোলারের পরে তারপরে হচ্ছে আমাদের কয়েলিং মেকানিজম। আমাদের এখানে হচ্ছে দুইটা জিনিস বলা হয়েছে এরপরে। নাম্বার 6 এটাকে বলা হচ্ছে প্যাসেজ, বা এটাকে আমরা কয়লার টিউব বলতে পারি, কয়েলিং মেকানিজমের অংশ এটা, কয়লার টিউব। আর নাম্বার 7 যেটা, নাম্বার 7 কে বলা হয় ড্রোন স্লাইভারের ক্যান। কয়লার টিউবটা কেমন আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে আপাতত আর কি কি বোঝা যাচ্ছে, তাহলে আমি একটু রিপিট করি এই জায়গাটা। নাম্বার 1 কি ছিল বলো তো? নাম্বার 1 কি ছিল? কার্ডেড স্লাইভারের ক্যান হ্যাঁ, কার্ডিস স্লাইভারের ক্যান। কয়টা দিয়েছিলাম আমরা? তো দুইটা। ধেৎ বেটা, দুইটা। ও ছয়টা, স্যার স্যার। এখানে তো দুইটা, ইয়াতে হ্যাঁ, ছয়টা। ভিডিওতে কয়টা? হ্যাঁ, এখানেও আসলে কিন্তু 6টাই, কিন্তু সাইড থেকে দেখতে কম লাগবে আর কি, জন্য এখানে কম। যাই হোক, তো ওইটাকে আমরা বলেছিলাম ডাবলিং। একই জাতীয় স্লাইভারকে একসাথে করা, ডাবলিং ইভেননেস বাড়ানোর জন্য আমরা করি। 2 নাম্বার ছিল হচ্ছে ফিড রোলার। ফিড রোলারের কাজ হচ্ছে স্লাইভারগুলিকে সামনে পাঠানো। কার কাছে পাঠানো? ড্রাফটিং জোনে পাঠানো। কেন ড্রাফটিং জোনে পাঠানো লাগবে? ওই যে 4টা 6টা দিয়ে আমি মোটা করে ফেলছি, লাগবে তো একটা, তাহলে চিকন করতে হবে। চিকন করার জন্য ড্রাফটিং জোন। ড্রাফটিং জোনের বেসিক কন্ডিশন কয়টা কারো মনে আছে? দুইটা স্যার 2টা। প্রথমত হচ্ছে
স্যার মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবে, তাই না? জি স্যার। আর দ্বিতীয়টা কি? আর পিছনের সামনেরটার গতি পিছনের থেকে জি, বেশি হবে। চমৎকার। সামনের রোলার গতি পিছনে বেশি হবে। এই যদি করি তাহলে হচ্ছে আমার হচ্ছে এই ম্যাটেরিয়ালের হচ্ছে মাস পার ইউনিট লেন্থ কমবে, ম্যাটেরিয়ালটা চিকন হবে। যাই হোক, তো স্যার যখন আমরা সর্বোচ্চ কয়টা পেয়ার রোলার থাকে স্যার? এরকমই 4/4, 3/3 এরকমই থাকে। এর চেয়ে বেশি থাকতে পারে, যেমন কখনো কখনো 3/5 থাকতে পারে বা 5/4 থাকতে পারে, এরকম হতে পারে। তবে সাধারণত 3/3, 4/4 এগুলা কমন। 5/4 ও হতে পারে, এর চেয়ে বেশি হয় না। এখন স্যার এটাতে কি রোলার কম বেশি করা যায়, মানে খুলে রাখা যায় বা লাগানো যায়? হ্যাঁ, করা যায়। রোলারগুলি চাইলে খুলে রাখা যায় বা কম বেশি করা যায়। তো শীট আকারেই আমি হচ্ছে এটাকে ড্রাফট দিব, এবং ড্রাফট দিয়ে যখন বের হয়ে আসবে চিকন একটা শীট, ওটাকে চিকন করার জন্য বা রোপ ফর্মে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে একটা ট্রাম্পেট ব্যবহার করব। ট্রাম্পেট ব্যবহার করার পরই সেটা একটা স্লাইভার হয়ে যাবে। স্লাইভারটাকে আমরা নাম্বার 4 একটা টিউব দিয়ে নিয়ে আসব। তো টিউব দিয়ে নিয়ে আসার পরে নাম্বার 5 হচ্ছে কয়লার ক্যালেন্ডার রোলার, অর্থাৎ কয়েলিং মেকানিজমে চলে আসবে। কয়েলিং মেকানিজমে চলে আসবে, এটা একটা কয়লার ক্যালেন্ডার রোলার। কয়লার ক্যালেন্ডার রোলার দিয়ে স্লাইভারটা নিচে নামবে। নামার পরে একটা টিউব আছে এখানে, এই টিউবটাকে বলা হয় হচ্ছে কয়লার টিউব। কয়লার টিউবটা অনেকটা এইরকম, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন ধরা যাক, এই যে আমার একটা কলম, কয়লার টিউবটা হচ্ছে খালি, ফাঁপা, যেহেতু টিউব। তার মানে যে কলমটা যেরকম ফাঁপা, এরকম কয়লার টিউবটা হচ্ছে এরকম বাঁকা করে বসানো থাকে। এখানে যেরকম দেখতে পাচ্ছ একটু ঢেউ খেলানো বাঁকা, ঠিক এরকম। তো স্লাইভার হবে কি, এই টিউবের ভিতরে ঢুকবে। স্লাইভার কোথায় ঢুকবে বুঝতে পারতেছো? স্লাইভার কোথায় ঢুকবে বললাম? শুনতে পাচ্ছ? জি স্যার, টিউবের ভেতর। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পেলে আমাকে বলো। কখনো কখনো লাইন ক্রস হয়ে যায়। তো টিউবের ভিতরে ঢুকবে। এখন পরবর্তীতে হবে কি, যখন আমার কয়েলিং করা হবে তখন টিউবটা না এভাবে ঘুরে, যেভাবে ঘুরবে এরকম করে গোল হয়ে ঘুরবে। এখন টিউবের ভিতরে তো আছে হচ্ছে স্লাইভার, তাহলে স্লাইভারটা যখন নিচে জমা হবে তখন সে কি গোলাকার আকৃতিতে জমা হবে, বুঝা গেছে? জি স্যার। গোল হয়ে হয়ে সে হচ্ছে জমা হবে। কয়েল ফর্ম। জি, কয়েল ফর্ম করবে। এটাই হচ্ছে আমার কয়লার টিউবের কাজ। ঠিক আছে, আল্লাহ বাঁচায় রাখলে ভার্সিটিতে গেলে তোমাদেরকে ইনশাআল্লাহ কয়লার টিউব দেখাবো, যে কিংবা কয়েলিং মেকানিজমটাই পুরোটা দেখাবো, কার্ডিং মেশিনে এবং হচ্ছে ড্র ফ্রেমে কিভাবে হয়। আহ, তো হচ্ছে নাম্বার 5 হচ্ছে কয়লার ক্যালেন্ডার রোলার, নাম্বার 6 হচ্ছে কয়লার টিউব, আর আমি যেখানে জমা করব এটা হচ্ছে কয়লার স্লাইভারের, সরি এটা হচ্ছে স্লাইভারের ক্যান নাম্বার 7। এই তাহলে আমার ড্র ফ্রেমের অপারেটিং প্রিন্সিপাল। ড্র ফ্রেমে তাহলে মূলত দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে ডাবলিং এবং আরেকটা কি বললাম, ড্রাফটিং। ড্রাফটিং। খেয়াল রাখো, এবার আমি একটা পাঞ্চ লাইন বলি। পাঞ্চ লাইনটা হচ্ছে, যখন আমরা ড্রয়িং এবং ড্রাফটিং একসাথে করি, সরি, যখন আমরা ডাবলিং এবং ড্রাফটিং একসাথে করি, যেই মেশিনে ডাবলিং এবং ড্রাফটিং একসাথে করি তখন তাকে বলা হয় হচ্ছে ড্রয়িং। মেশিনে যখন আমরা ডাবলিং এবং ড্রাফটিং একসাথে করি তখন তাকে আমরা বলি হচ্ছে ড্রয়িং। অর্থাৎ যদি আমরা বলি ড্রয়িং করা হচ্ছে, তার মানে হচ্ছে এখানে ডাবলিং এবং ড্রাফটিং একসাথে হচ্ছে। যখন যদি আমরা বলি এখানে ড্রয়িং করা হচ্ছে, তার মানে কি ওখানে ডাবলিং এবং ড্রাফটিং একসাথে হচ্ছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি আমাদের এই মেশিনে ড্রয়িং হচ্ছে, কারণ এখানে আমরা ডাবলিংও করছি আবার ড্রাফটিংও করছি। তো যেই মেশিনে আমরা ড্রয়িং করি সেই মেশিনটাকে বলা হয় হচ্ছে ড্র ফ্রেম। যেই মেশিনে আমরা ড্রয়িং করি সেই মেশিনটাকে বলা হচ্ছে ড্র ফ্রেম। বোঝা গেছে কি নামটা কেন আসলো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপাতত হচ্ছে আজকে আমরা এখানেই শেষ করি। এই যে শেষমেশ Into a স্লাইভারের can. ক্যানটা দেখো, Once again, ওই this কয়লার টিউবের কারণেই is for কিন্তু খুব temporary সুন্দর করে storage. এই যে কয়েল হয়ে, গোলাকার কয়েল হয়ে এই ড্রোন স্লাইভার গুলি ক্যানের মধ্যে জমা হয়ে গেল। এবং সাধারণত আমাদের ড্রোন স্লাইভারের ক্যানের আকৃতি কার্টেজ স্লাইভারের ক্যানের চাইতে ছোট হয়ে থাকে। তোমরা হচ্ছে আমাদের এই ব্লগ সাইট থেকে ভিডিওগুলি দেখে নিবা এবং যেভাবে বললাম এগুলি মনে রাখবা। আর এই বইটা হচ্ছে 3, ভলিউম 3। রিটারের সবগুলা বই হচ্ছে তোমাদের এই ব্লগ সাইটে দেয়া আছে। এটা হচ্ছে ভলিউম 3। ভলিউম 3 তে পেজ নাম্বার 43 তে আসলে তোমরা হচ্ছে অপারেটিং প্রিন্সিপালটা পেয়ে যাবা। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিকচারে স্যার 6 নম্বরটা আরেকবার একটু বলবেন স্যার? ওইটা তো কয়েল ফর্ম করে, কিন্তু ওইটা কিভাবে করে এটা বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, এই মনে করো কয়েলটা এই এই যে এটা হচ্ছে একটা কয়লার টিউব। 6 নাম্বার হচ্ছে কয়লার টিউব। কেন কয়লার টিউব বলি? কারণ এই টিউবটা কয়েল ফর্ম করে। মনে করো এটা এরকম হচ্ছে একটা টিউব, এরকম বাঁকা হয়ে আছে। স্লাইভার এদিক দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হয়। মেশিন যদি চালু থাকে টিউবটাকে এভাবে ঘোরানো হয়, এই যে এরকম ঘোরানো হয়, এরকম ঘোরানো হয়। বোঝা গেছে?
জি স্যার। তো টিউব যদি এভাবে ঘুরতে থাকে তাহলে টিউব থেকে যে স্লাইভারটা বের হবে সেই স্লাইভারটাও কি হিসেবে পড়বে? কয়েল আকৃতিতে হচ্ছে জমা হতে থাকবে। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এই কয়লার টিউবটা এরকম সে ঘুরে ঘুরে তো তার মানে কয়েলের টিউবটা স্যার মুভেবল, মানে হ্যাঁ সার্কেল কোয়ালিটির ঘুরবে আর কি। জি জি কয়লার টিউবটা হচ্ছে এভাবে ঘুরতে থাকে, কয়লার টিউবটা ঘুরে। জি স্যার। আর ওইখানে ক্যানে নিচে আমরা হচ্ছে একটা কয়েল হিসেবে স্লাইভার গুলিকে আমরা পাই। এই হচ্ছে মোটামুটি আমাদের। তাহলে আজকে আমরা ড্র ফ্রেম শুরু করলাম। আর ড্র ফ্রেমে কতটুকু পড়া হলো আমি বলি। 1 এবং 2 আমাদের পড়া হয়েছে আর কি, 1 এবং 2। এই এই যে এটা হচ্ছে আমার কয়লার ক্যালেন্ডার রোলার, দেখতে পাচ্ছ দুইটা রোলার। স্যার। জি স্যার। হ্যাঁ, আর এই কয়লার টিউবের শেষ সরি কয়লার টিউব হচ্ছে এর নিচে থেকে শুরু হচ্ছে, এই ক্যালেন্ডার রোলার শেষ নিচের থেকেই কয়লার টিউব শুরু হবে। ওটা মনে হয় দেখানো হয় নাই। এই যে এটা হচ্ছে কয়লার টিউব। এই যে এটা হচ্ছে কয়লার টিউব, ক্যালেন্ডার রোলার, এই যে কয়লার টিউব। এই কয়লার টিউবটা যে ঘুরতেছে এটা একটু খেয়াল করো, কয়লার টিউবটা ঘুরবে দেখো, অ্যানিমেশনে দেখানো হয়েছে। এই যে অ্যানিমেশন, এটা কয়লার টিউব ক্যালেন্ডার রোলার। দেখো কয়লার টিউবটা ঘুরবে, এই দেখছো, এই যে কয়লার টিউবটা ঘুরতেছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কয়লার টিউবটা ওখান থেকে ঘুরে, যদিও 1 সেকেন্ড দেখানো হলো। আরো কিছু ক্লোজ ভিউ আছে, যেমন এটা হচ্ছে টপ রোলার, এই যে কালো রঙের রাবার কোটেড টপ রোলার। এই যেগুলা বটম রোলার, এই একটা বটম রোলার, এই একটা বটম রোলার, একটা বটম রোলার, ড্রাফটিং জোনের রোলার আর কি। এই মোটামুটি আজকে আর বেশি কিছু দেখানোর নাই। যেমন এখানেও হচ্ছে ড্রাফটিং রোলার, যে টপ রোলার, এটা রাবার কোটেড। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে তোমাদের ছুটি। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে থাকো, আর যদি প্রশ্ন না থাকে চ্যাট বক্সে আইডি লিখো। চ্যাট তো ডিসেবল স্যার করে। চ্যাট বক্স ডিসেবল। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? কি দুঃখের কথা। ঠিক আছে। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।